শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক, সারাদিন অনেক অনেক ভালো কাটুক। শুভ সকাল সাকি। শুভ সকাল আনিস, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো। রাঙা সকালে আসলে তো এমনিতেও ভালো থাকি। স্নিগ্ধ সকাল, একদমই তাই। আজকের সকালের যে রোদটা এটা খুব ভালো লাগছিল এবং আজকের দিনটাও কিন্তু দারুণ সুন্দর এবং দারুণ একজন মানুষ আছেন, একজন জাতির বীর সন্তান আছেন আমাদের। একদমই তাই। তুমি জানিয়ে দাও কে আছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, চলো জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কমান্ডার AHM মাহমুদ। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল স্যার। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপনি জাতির একজন বীর সন্তান। আমরা আজকে আপনার মুখোমুখি বসে ভীষণ রকম গর্বিত অনুভব করছি এবং পুরোটা সময় জুড়ে আপনার জীবনের গল্প শুনবো, মহান মুক্তিযুদ্ধে আপনার অবদান রয়েছে সে সম্পর্কে জানবো। একেবারে শৈশব থেকে যেহেতু আমরা আসি, ছোটবেলাটা খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্য। আপনি তো ময়মনসিংহে জন্মেছেন, কেমন ছিল শুনি? ময়মনসিংহ মানে ছোট সময়ে ময়মনসিংহ শহরেই আমার জন্ম। আমার এটুকু মনে আছে যে 1954 সনে যে বন্যা খুব বড় একটা বন্যা, ওই সময় আমাদের বাসায় পানি উঠে গিয়েছিল। পানি হতো, তখন আমরা আমাদের বাসা থেকে খালার বাসায় চলে গেছিলাম। এই স্মৃতিটুকুই শুধু মনে আছে। তারপরে 56 সালে আমার বাবা মারা যান। মা তো মারা গেছেন আরো একদম আমার শিশু অবস্থায়। বাবা 56 সনে মারা যাওয়ার পরে আমি নানা বাড়িতে চলে আসি। নানা বাড়িতে আসার পরে তখনও যদিও আমার বয়স তখন 6 বছর উপরে, কিন্তু তখন তো গ্রামে অত তাড়াতাড়ি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ, কারণ স্কুল দূরে আর ইয়েতে। তারপরে কিছুদিন পরে নানা আমাকে স্কুলে ভর্তি করে দেন, প্রাইমারি স্কুল। ওইটা আবার 2 বছর পরে স্কুল বন্ধ হয়ে যায়, আবার নতুন একটা স্কুলে যাই। এইভাবে প্রাইমারি স্কুলের ইয়েটা শেষ হয়। সেটা নানা বাড়িটা কোথায় স্যার? এটা হলো গ্রামের নাম জানকিপুর, আচ্ছা, চন্দ্রকোনা ইউনিয়ন, নকলা থানা। নকলা বর্তমানে উপজেলা, এবং আগে তো ময়মনসিংহ ডিস্ট্রিক্টে ছিল, কিন্তু এখন এটা শেরপুর ডিস্ট্রিক্টে অন্তর্গত। আচ্ছা, শেরপুর ডিস্ট্রিক্টে পড়েছে। ক ভাই বোন আপনারা ছিলেন? 3, আমি একা, আমি ভাই আর আমার 2 বোন ছিলেন। আপনি বড়? আমি না, আমার বড় বোন ছিলেন, উনি এই 3-4 বছর আগে মারা গেছেন। তারপরে আবার মেজো বোন, আর তারপরে আমি। আচ্ছা, তো একরকম বলা যায় যে মা নেই, তারপর কয়েক বছর পর বাবাও মারা গেলেন। নানা বাড়িতে বলা যায় নানা বাড়ির পরিবেশ, মামিরা বা মামা একই সঙ্গে, খালা, মানে সেই পরিবেশে আপনি বড় হয়েছেন, নানা বাড়ির পরিবেশে আপনি বড় হয়েছেন। সেটাই একটু আমরা জানতে চাই যে নানা বাড়ির পরিবেশটাই কেমন ছিল, কি দেখেছেন সেই সময়ে? ওই সময়টা তো এখনকার সময়ের সঙ্গে তুলনা করলে অনেক দিক দিয়ে খুব মিলবে না, মিসম্যাচ হয়ে যাবে। হ্যাঁ, একদিক দিয়ে যেমন নানা এবং মুরব্বী স্থানীয় আমার ওখানে যে খালা ছিলেন, মানে আমার মার চাচাতো ভাই, ওনারা খুবই ইয়ে ছিলেন, আমার প্রতি স্নেহশীল ছিলেন, আমাকে খুব যত্ন করছেন, আমার ইয়েটাই করছেন। আবার আমি যেহেতু এতিম ছিলাম, ওই এতিম হতে কি আর বাবা মা নাই, অতএব একটা কি লাওয়ারিশ এই জাতীয়, আচ্ছা কেউ কিছু বললে কেউ কিছু মনে করবে না, বা এর কোনো গার্জিয়ান নাই, চলো এর একটু বিরক্ত করি বা এর একটু উত্তক্ত করি, এই ধরনের একটা যায়। কিন্তু কেন জানি না 1-2 বছর পরে আমি খুব রিবেলিয়ন হয়ে গেলাম, মানে প্রতিবাদী। আমার 2-1 বন্ধু, যার একজনের নাম হলো আব্দুল আওয়াল ফনু, এবং তার আরেকজন নিয়ে আমরা করলাম কি যে না, যে যেখানে আমাদের বিরুদ্ধে কিছু বলি আমরা প্রতিবাদ করব। মুখে যারা মুখে কিছু বলে আমরা মুখে প্রতিবাদ করব, এবং কিছুদিন পরে ওটা মারামারি, মানে মারামারি তো হাতে মারামারি আর কি, অস্ত্র নিয়ে না, প্রতিবাদী হলে যেটা হতে হয় আর কি, কখনো কখনো করা, বা খেলতে নেমে তাকে কাবু করা, এই করে, এই সমস্ত ইয়েতে খুব কাটাকাটি করলাম। এগুলো তো কি মানে নানা সহযোগিতা করতেন, বা মামাদের মধ্যে কেউ এমন কোনো কিছু কি ছিল? মামা ছিলেন না, মামা তো শেরপুরে ছিলেন। আচ্ছা, নানা আমাকে ওই একটা ওই ডিম থেকে মুরগির বাচ্চা বেরোলে যেমন মুরগি আগলায় রাখে, নানা আমাকে ওইভাবে আগলায় রাখতেন। নানার স্নেহটাই আমি পেয়েছি, নানার স্নেহ এবং দোয়া।
উনি খুব পায়াস লোক ছিলেন, ধার্মিক। সবাই মানে আশেপাশ গ্রাম না, সেই উনি ওই দেওবন্দ মাদ্রাসা থেকে ইয়ে করে আসছিলেন, কিন্তু উনি খুব উদার মনের মানুষ ছিলেন। জি জি নিশ্চয়ই স্যার। আসলে পরিবারের বাইরে তারাও তো পরিবারেরই লোকজন, দাদা দাদি নানা নানি, প্রত্যেকটা শিশুর জীবনেই আসলে ব্লেসিং। সো আমরা গল্প শুনছি, ভীষণ ভালো লাগছে। আমরা আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাবো, তারপর ফিরতে চাই আবার আপনার কাছে। আচ্ছা, দর্শক, লেফটেন্যান্ট কমান্ডার AHM মাহমুদ স্বাধীনতা সংগ্রামের পূর্বেই নৌবাহিনীর নাবিক পদে যোগদান করেন। স্বাধীনতা সংগ্রাম শুরু হলে মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে ৩ নং সেক্টরে যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। হরিনাল, ছয়দানা, জয়দেবপুর স্টেশন সহ বিভিন্ন অপারেশনের তিনি একা সশস্ত্র গেরিলা যোদ্ধা ছিলেন। রাজেন্দ্রপুরে পাকিস্তানি আর্মিদের অস্ত্র, গোলাবারুদ সহ একটি ট্রেন লুটের অপারেশনে ছিলেন তিনি। রাজবাড়ী অপারেশনে আহত হলে পরে আর কোনো অপারেশনে অংশগ্রহণ করতে পারেননি। দেশ স্বাধীন হলে লেফটেন্যান্ট কমান্ডার AHM মাহমুদ পুনরায় নৌবাহিনীর চাকরিতে যোগদান করেন। তিনি লেফটেন্যান্ট কমান্ডার পদে থাকা অবস্থায় 1988 সালে অবসর গ্রহণ করেন। আমরা আবারও চলে যাই তার কাছে। স্যার, শৈশবের গল্প শুনছিলাম, বলছিলেন একেবারে নানার আদরে যাকে বলে। একদম। তো এই যে নানার এত আদর, কোনো প্রতিবন্ধকতা তৈরি হতো কিনা কিছু কিছু ক্ষেত্রে? কারণ তিনি তো একদিকে নানা, কখনো কখনো তো তিনি দাদাও নিশ্চয়ই ওই বাড়ির, সেক্ষেত্রে কি হতো একটু জানতে চাই। ঠিক ওই প্রতিবন্ধকতা না, কিন্তু ওই যে বেশি আদরে বকে যাওয়া ওরকম কোনো সুযোগ ছিল না। আচ্ছা। কারণ এটা ওই যে প্রতিবন্ধকতা বলেন, প্রতিকূলতা ওটা তো ছিলই। কারণ আমাকে উনি বেশি আদর করতেন, এই জন্য বাকিরা খুব হিংসায় খুব বিয়ে করতো, মামাতো ভাইরা। হ্যাঁ, আমি ওইটাই বলছিলাম যে একই সঙ্গে উনি তো দাদাও আসলে। জি। তো এই যে তার ওই ঘরের ছেলের ঘরের নাতি যারা, তারা খুব এই দিক দিয়ে যে আমাকে কেন এত বেশি করা হয়। এবং এটা একজন প্রশ্নও করলেন তখন, ওই আমার মামাতো বোনের যে মেজ বোনের যে দুলাভাই, উনি বললেন তোমার না এটা তো ঠিক আছে, মানে দাদার ঘরের যে ওই দিকে তো আমরা সবাই আছে, আমার মামাতো ভাই বা মামাতো বোন, তাদের বাবা মা সবাই আছে, কিন্তু বুলবুলের, আমার ডাকনাম বুলবুল, কিন্তু বুলবুলের তো কেউ নাই। তো সেইভাবে আর কি জিনিসটা ম্যানেজ হতো। স্যার, বুঝতে পারছি আমরা যে অনেক আদরের, এবং নানার যে পুরোপুরি সান্নিধ্য, ভালোবাসা, সেটি পেয়েই আপনি আসলে বড় হয়েছেন। এখনো সেই স্মৃতি আপনাকে কাতর করে। প্রত্যেকটা স্মৃতি আসলে আমাদেরকে কাতর করে, বিশেষ করে শৈশবের স্মৃতি। আমরা তো জানি যে প্রত্যেকের জীবনেই আসলে শৈশব ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আপনার ক্ষেত্রে সেটি ব্যতিক্রম নয়। তো স্কুলটা যেহেতু একটু দূরে, আপনি বলছিলেন একটু লেটেই আপনাকে স্কুলে দেয়া হলো মোটামুটি। আচ্ছা, এখনকার তুলনায় বেশ লেটে, 2-3 বছর তো অবশ্যই। আর আমার, কারণ আমার জন্ম সার্টিফিকেটে যেটা যদি 1951, কিন্তু আমার যেটা মনে হয়, মানে আমার নানা যেটা লিখে রেখেছিলেন সাল বাংলা এবং ওইটা দেখে যে 1948 বোধহয় আমার জন্ম হয়েছে। আচ্ছা আচ্ছা। তো পড়াশোনাটা তো স্যার মোটামুটি শেরপুরই আপনার শেষ হলো নাকি? না, শেরপুর না, আমি জানকিপুরে প্রাইমারি স্কুল শেষ করে নকলা স্কুলে ভর্তি হয়েছিলাম। নকলা স্কুলে ভর্তি হলাম, তো ওখানে ক্লাস 6-7, তো ক্লাস 7-এ পড়াকালীন ওই 62 একটা আন্দোলন শুরু হইলো। তখন আমাদের হঠাৎ বললো যে এই কালকে হরতাল করতে হবে। কেন হরতাল, কি করতে হবে জান না, যে বলছে সে আমাদের আবার স্কাউটের নেতা বলছে হরতাল, চলো আমরা হরতাল কি, যে এরকম বাসি ফু দিলেই তোমরা সব ক্লাস থেকে বেরিয়ে আসবা। আচ্ছা, কোন ক্লাসে পড়ছেন আপনি? আমি তো ক্লাস 7-এ। আচ্ছা, হ্যাঁ। তো আচ্ছা ঠিক আছে। তো পরের দিন আমরা হরতাল করে বসলাম, মানে ওই প্রথম হরতাল। এটাকে স্কুল থেকেই বলা হলো? স্কুলে, মানে ওই যে স্কাউট লিডার যিনি ছিলেন, উনি ক্লাস 10-এ পড়তেন। মাস্টাররা তো সব হয়ে গেল একবারে, আর তারা কল্পনাই করতে পারে নাই এরকম একটা ঘটনা ঘটবে। বাসি পড়ার সঙ্গে সঙ্গে সব ক্লাস থেকে সব ছাত্র মাঠে। স্যার, একটা বিষয় খুব জানার ইচ্ছা, যে এত অল্প বয়সে আপনারা রাজনীতি সচেতন মানুষ হয়ে উঠলেন, ব্যাপারটা আসলে কিভাবে? ঠিক অতটা, ওই বললাম না, ওইটাই প্রথম হরতাল। ওইটা প্রথম হরতাল। আরেকটা ব্যাপার ছিল যে প্রাইমারি স্কুলে যখন পড়ি 1958 সনে, তখন ওই আইয়ুব খানের মার্শাল ল চলতেছে, কিন্তু কেন জানি না আইয়ুব খানের প্রতি, মানে ওই মার্শাল ল
লোকটাকে পছন্দ। আমার এক বন্ধু ওই স্লেটে একটা ছবি আঁকলো, ছবি লিখলো, তার নিচে লিখলো আইয়ুব আলী টাহি। মানে যারা খুব দুষ্ট তাদেরকে আমরা ওই টাকি মাছ খুব ফাল পারে না, টাকি মাছ ওই এতে খুব মানে। কিন্তু ওই আমাদের ওই জানকীপুর ওই গ্রামে ওই দুষ্ট এই একটু প্রশ্রয় যাদের দেয়, বলে এই টাহি এদিকে আয়, বা এই করিস না সেই করিস, তো ওরা আইয়ুব আলী টাহি। এইটা দেখে আমাদের ওই স্কুলের এক মাস্টার তাকে বেদম পিটাইলেন, এই দেশের প্রেসিডেন্টকে টাহি, এটা কি? হ্যাঁ, তো ওই তখন কিন্তু ওই মানলো যে তাতে করে ওই আইয়ুব খানের প্রতি আমাদের কোনো শ্রদ্ধাবোধ জাগ্রত হলো না। শ্রদ্ধাবোধ জাগ্রত হলো না, আমাদের হয়ে গেল, মানে আমাদের মনে একটা আস্তে আস্তে এটা খুব তৈরি মানে তৈরি হলো। তো যার জন্য ওই যখন বললো যে হরতাল এরকম আমরা বেরিয়ে গেলাম। তারপর তারা বক্তৃতায় অনেক কিছু বলছিল, ওগুলো তো আর তখন এত মনে দেয়নি আমরা মিছিল দিয়া। আর সবচেয়ে কথা হচ্ছে ক্লাস করতে হবে না, পরে ক্লাসে অঙ্ক আছে বা ইংরেজির মাস্টার গ্রামার নিয়ে দাঁড়ায় আছে দিবে, তখন তো বেধড়ক পিটুনি, কিছু পড়া ধরতো, এটা বল না, একদম একজনের পিঠে দেখা গেলো যে একটা বেত গাছের ডাল ভেঙে ফেলছে। তো ওটা থেকে তো বেঁচে গেলাম, চলো বাড়ি চলো। সেই সময় তো মারের অল্টারনেটিভ আর কিছু ছিল না, এখন যেটা ভাবাই যায় না। না না ছিল না, প্লাস গার্জিয়ানকে যায় তো আমরা বলতে পারতাম না আমাকে মাস্টার মারছে, তো গার্জিয়ান আবার মারবে, মাস্টার মারছে তার মানে তুই এমন একটা কিছু করছিস যে মাস্টার তোরে মারছে। কি কঠিন সময় বড় হয়েছেন স্যার, মনে হলে আমার এখন মনে হয়, তাই না? এবং মজারও স্যার, আমাদের ভীষণ ভালো লাগছে। জি জি, নিশ্চয়ই 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 স্যার, নিশ্চয়ই, একদমই ঠিক বলেছেন। মানে ক্লাস 7-এ থাকা অবস্থায় আসলে আপনি ওই প্রথম হরতাল মানে সেই অনুভূতি অন্যরকম ছিল আসলে, খুব দুরন্ত ছিলেন আপনি। এবং এটি বোধহয় স্যার 1962 সালের কথা। 1962 সালের কথা। তারপরে গল্প একটু শুনে যাই। তারপরে ক্লাস 7-এ থেকে আমি চলে আসলাম, ওই চলে আসতে হলো আর কি ময়মনসিংহ। আমার বোন চাকরি করতেন তখন, ওই যদুপুর স্কুলের টিচার ছিলেন। আচ্ছা, আমি ওখানে চলে আসলাম। ওইটাও ঠিক স্বাভাবিক উপায় না, কি এক বাদানুবাদ। তারপর আমার এক মামাতো ভাইকে বেদম মার দিলাম। মায়ের দিয়েই মনে হলো যে আজকে বাড়িতে গেলে আর রক্ষা নাই, সবাই মিলে আমাকে পিটাবে, চলো ভাইকে যাই। যেইভাবে সেই কাজ, এক কাপড়ে চলে আসলাম জানকীপুর থেকে ওই গ্রামের নারায়ণখোলা হয়ে পিয়ারপুর স্টেশনে, তারপর ট্রেনে উঠে ময়মনসিংহ স্টেশনে বিনা টিকিটে। বিনা টিকিটে তো টিকিটের কথা যখন চাইলো তখন এমন একটা লুক দিলাম, টিকিটের দিকে টিটি আর দ্বিতীয়বার আমার দিকে তাকালো, চলে গেল। তারপরে আসলাম, আসার পরে আমার বোন, আমি জানি না এটা আমার ওই কয়েকদিন আগেও মনে করছি যে বোন কি করে জানলো যে আমি ময়মনসিংহ খালার বাসায় আসছি। দেখে সকাল আমি যেদিন গেলাম তারপরের দিন আমার বোন এসে হাজির। আল্লাহ, কারণ আমি কিভাবে ময়মনসিংহ পর্যন্ত যাবো, কিন্তু ওখান থেকে ঢাকা জয়দেবপুর যাওয়া তো আমার সাধ্যের বাইরে, কিন্তু আমার বোন চলে আসছিলেন। এটা একটা আমার জীবনের একটা অন্যতম মিরাকুলাস একটা ঘটনা। তো বোন এসে জয়দেবপুর দিয়ে গেলেন, জয়দেবপুর দিয়ে ক্লাস 7-এ ভর্তি হইতে পারলাম না, কারণ আমি পিটিসি নিয়ে যেতে পারি না। কিন্তু ওরা আমাকে পরীক্ষা দিতে অ্যালাউ করলো, যেহেতু আমার বোন টিচার, তখন তো টিচারের ভাই খুব সম্মান করতো ওনাকে। আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে মোটামুটি ভালো করলাম। তারপর ক্লাস 8-এ উঠলাম। ক্লাস 8-এ উঠে বৃত্তি পরীক্ষা দিলাম, বৃত্তি পাইলাম আমি আর আমার এক বন্ধু সিরাজুল ইসলাম। তারপর ওখানে ক্লাস 9 পরীক্ষা দিয়ে তারপরে আবার আমাকে স্কুল চেঞ্জ করতে হইলো। ওই মোনায়েম খান যাবে, তখন তো আইয়ুব বিরোধী আন্দোলন একদম তুঙ্গে। তো মোনায়েম খান যাবে, না মোনায়েম খানকে আসতে দেওয়া যাবে না। প্রথমে কি করলাম, তার গেট ভাঙিয়ে দিয়ে পানিতে ফেলে দিলাম। তারপরে ওটা নিয়ে খুব তুলকালাম কাণ্ড, সেই পুলিশ, থানা পুলিশ। তখন আপনি মোটামুটি বলা যায় যে রাজনীতির সঙ্গে পুরোপুরি জড়িয়ে গেলেন। ইয়েতে আর ঢাকা থেকে প্রায় বিভিন্ন নেতারা, সিনিয়র নেতারা যেতেন। এই যে আমাদের ওবায়দুল কাদের মারা গেছেন, উনি টন গিয়েছিলেন, একটা অনুষ্ঠানে উদ্বোধন করছেন, করছেন, ওনাদেরই তো আছেই। প্লাস স্কুল যেহেতু ঢাকার খুব কাছে, পলিটিক্যাল, খেলাধুলা সব বিষয়েই খুব ছিল। আর স্কুলটাও খুব এলাকার রানী বিলাসিনী হাই স্কুল। আচ্ছা, আপনি খেলাধুলা করতেন না স্যার?
না, স্কুলে যায় আর ওইভাবে খেলাধুলা করার ইয়ে ছিলাম না। তবে যে বললাম না, ওই কোন গাছে কাঁঠাল পাকছে, কোন গাছে আম পাকছে, কোথায় মধুর চাক, মধু মানে দুরন্তপনা যেটা সেটা হতো। আচ্ছা, ওগুলোতে সব আমার মাছ ধরা, পুকুরে যে মাছ ধরা, এগুলোতে সব আমার যাতে করতাম। আমি হোস্টেলে থাকতাম, তো হোস্টেলের ছাত্রদের নিয়ে খেলি, এই পরিকল্পনা কোথায় কি আসছে বের করো, তারপরে আমরা চলে যেতাম। আপনি কারাবদ্ধ হলেন কখন? কারাবদ্ধ হলাম ইয়েতে, ওইটা কলেজ জীবনে। স্কুল জীবনে কারাবদ্ধ হই নাই। পুলিশের দৌড়ানি খেয়েছি, কিন্তু কারাবদ্ধ হই নাই। আচ্ছা, স্কুল জীবন শেষ করলেন কত সালে? 66 সালে। আচ্ছা, 66-তে শেষ করলেন। সেটা আবার যদুপুরে, তখন আমি চলে আসলাম জামুরকিতে। আচ্ছা, জামুরকি। সেটা কিভাবে? ওই যে মুনাম খানে গেট ভেঙে ফেললাম, আচ্ছা, তার জন্য মামলা টামলা হয়ে গেল। এই জন্য আমার টিচাররা বললো যে বুলবুল, তুই এখন তোর এখানকার বসছে, তুই এখন ভাগ এখান থেকে। আচ্ছা, তা আমার বোন তখন আবার যদুপুর থেকে, উনি আবার তখন যে কুমুদিনীতে ভারতীয় শিবমুখের টিচার, তো উনি জামুরকি স্কুলে, খুব নাম করে স্কুলে। বোনও কি নানা বাড়িতেই থাকতেন? বোনও কি নানা বাড়িতেই থাকতেন, মানে একসঙ্গে? বোন মামিসিং থেকে লেখাপড়া করেছে। আচ্ছা, বিদ্যাময়ী স্কুল থেকে পাস করেছে। তো জামুরকি স্কুল জিয়ারত আলী সাহেব, মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে হেডমাস্টার যে কয়জন আছে, প্রথম 10 জনের একজন। আচ্ছা, তো ওনার সঙ্গে কথা বললেন, তো শুনে বললেন যে, তো উনি সবটাই বললেন যে কি জন্য স্কুল থেকে। তখন উনাকে বললেন যে এখানে কিন্তু উনি আবার মুসলিম লীগার, কিন্তু খুব উদার মানুষ ছিলেন। তো বললেন যে এখানে তো রাজনীতি করা যাবে না, মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, এখানে শুধু লেখাপড়াই করতে হবে। তারপর বলবো যে আচ্ছা ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই। তারপর আচ্ছা ঠিক আছে। তো ওরা ওইখানে চলে গেলাম। তো ওখানে ওই মিটিং মিছিল করতে পারিনি, উনি খুব স্ট্রিক্ট ছিলেন। তো বাকি কোনো সব চলছে। হেডমাস্টারের ভেড়া একদিন খেয়ে ফেললাম রাতে, ওই স্কুলের? হ্যাঁ, স্কুলে, হোস্টেলে। ওনার ছেলের সহযোগিতায় ভেড়া এনে খেয়ে ফেললাম। আর আশেপাশে যত মানে জাম্বুরা গাছ, ডাব গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, সবগুলি উপরে আমাদের একদম। তো সেখানে সেই স্কুল থেকে তো আপনি এসএসসি কমপ্লিট করলেন। আচ্ছা, এরপর কলেজ জীবনটা কোথায় শুরু হলো? গুরুদল কলেজে। তখন আমার বোন আবার কিছুক্ষণ চলে আসছেন, আমার দুলাভাই প্রফেসর ওই কলেজে। আমার বোন ওইখানকার একটা স্কুলের টিচার। তো আমি এখানেই আসলাম। সেখানে কি আবার আপনি রাজনীতিতে জড়ালেন? হ্যাঁ, সেখানে তো আবার একটা সুযোগ তৈরি হলো আপনার নতুন করে। ওই গুরুদল কলেজ তো আবার রাজনীতি দিক দিয়ে বেশ উর্বর বলা চলে আর কি, অগ্রগণ্য সব দিক দিয়ে। ওখানে রাজনীতিতে জড়াই গেলাম। ছাত্র সংসদে ইলেকশন হইলো, ইলেকশন করলাম। ইলেকশনে আমি আবার ওই বিতর্কে অংশগ্রহণ করে প্রাইজ টাইজ পেতাম। হামিদ ভাই বললো যে বুলবুল, তুমি বিতর্ক সম্পাদক পদে তোমাকে নিমন্ত্রণ দিব। দেন বিপক্ষে কেউ দাঁড়ায় না, বলে যে আমার বিরুদ্ধে দাঁড়ালে জামানত বাজেয়াপ্ত হবে। সবকিছুতেই মোটামুটি পারদর্শী ছিলেন আপনি। তারপরে করলাম, ওই সংসদে নির্বাচন হয়ে গেল। তখন আবার ওই মুনায়েম খান আসবে আমাদের এখানে, আবার মুনায়েম খান, স্কুলেও মুনায়েম খান, এ করেও মুনায়েম খান। আবার ওই গেট টেট ভাঙলাম, কি করলাম, এ করলাম, সে করলাম, ও বক্তৃতা দিলাম, শহীদ মিনারে গেলাম, মানে প্রচন্ড বিক্ষোভের ব্যবস্থা করলাম। ওই রাত্রে পুলিশ ধরে নিয়ে চলে গেল। তারপরে শুধু আমাদের নামে ওই ডিফেন্স অফ পাকিস্তান রুল 32 ক, ডিপিআর, এটা সংক্ষেপে ডিপিআর, নন বেলেবল। এখন যেটা ওই স্পেশাল পাওয়ার অ্যাক্ট হিসাবে ওইটা ওইরকম। এই তখন এই প্রথমবারের মতন জেলে চলে গেলাম। আচ্ছা, কতদিন থাকতে হলো জেলেতে? 6 মাসের উপর। ওইটা ওই আগরতলা ষড়যন্ত্র মামলা যখন হয়ে গেল, বাতিল হয়ে গেল, তখন ওই দাবি ওই একটা ছিল যে ডিফেন্স অফ পাকিস্তান রুল, এইটাও বাতিল করতে হবে। তখন ওইটাও বাতিল হয়ে গেল। তো রুলটাই বাতিল হয়ে গেল, তো ওনারা আমাদের জেলে আটকে রাখতে পারলো না, অটো রিলিজ হয়ে গেল আমাদের। আচ্ছা, ততদিন পর্যন্ত তো আপনার নানা বেঁচে ছিলেন? না না না, আমার নানা 1968 সালেই মারা গিয়েছিলেন। আচ্ছা, মানে হ্যাঁ, আপনার এসএসসি কমপ্লিট হওয়ার পরপরই বলা যায় একরকম।
স্যার আপনি যখন কারারুদ্ধ হলেন কোন জেলে ছিলেন আপনি? কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ একটাই জেল, কিশোরগঞ্জে। তখন কি স্যার 69 সাল বা সময়টা কত? 68 সাল। 68 আচ্ছা। আমরা আমাদের ডিভিশন দিয়েছিল। আচ্ছা জি আমাদের division- So, তার মানে 69-এর গণ অভ্যুত্থান যখন হলো তখন আপনাদের কি ভূমিকা ছিল, কি করছিলেন আপনারা? তো 69-এর গণ অভ্যুত্থানে আবার আমরা ওই একই ইয়েতে, কিন্তু আমি ততদিনে ওই 69 ওই মার্শাল যখন হইলো, মার্শাল হওয়ার পরে যে এরপরে যে ওই গণ অভ্যুত্থানেই তো আগরতলা সশস্ত্র মামলাটা বাতিল হলো। হ্যাঁ, বাতিল হওয়ার পরে আমার আমরা ছাড়া পেয়ে গেলাম। আমি তো ইন্টারমিডিয়েট পরীক্ষা আর দিতে পারলাম না। 68 সনে আমার দেওয়ার কথা ছিল, 66 মেট্রিক, 68-তে ইন্টারমিডিয়েট। ওই জেলে যাওয়ার কারণে ওইটা দেওয়া হলো না, জেল কর্তৃপক্ষ ব্যবস্থা করতে পারলো না, তো একটা ব্রেক হয়ে গেল। আর বিভিন্ন পারিপার্শ্বিকতার জন্য আমি বললাম যে চাকরি কি করব। এই তো একজন বুঝিয়ে দিল যে ডিফেন্সে চলে যাও। আমি বললাম যে আমার কেন জানি মনে হলো যে ডিফেন্সেই যাই, এটা হয়তো একদিন দেশের জন্য দরকার পড়বে। যে এইভাবে একটা আন্দোলন হইলেই যেহেতু মার্শাল হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত খালি আন্দোলনে বোধহয় দেশ আর স্বাধীন হবে না, বা আমরা বোধহয় মুক্তি পাবো না। এই একটা চিন্তা মনে উকি দিতে লাগলো আর কি। তখন আমি যাবো আর্মিতে যাওয়ার জন্য একটা ওই নীলক্ষেতের কাছে একটা ইয়ে ছিল, একটা আর্মি সেন্টার ছিল, রিক্রুটিং সেন্টার। আচ্ছা, ওখানে গেলাম। আমি আর্মিতে দাঁড়ায় আছি, আমি বুঝতেছি না, আমি গ্রাম থেকে আসছি, অতটা ইয়ে না। তো একজন বললো যে কি আর্মিতে? দূর, আর্মিতে কেন দেবো, চলো নেভিতে চলে যাই। আমরা কেন, আর্মি আর নেভি পার্থক্য কে? তা আর্মিতে কোথায় কোথায় পোস্টিং কোনো ইয়ে আছে, বিশাল বড় ইয়ে, ওই বর্ডারে দিবে, এনে দেবে, সেনে দেবে। আমি বললাম নেভিতে? নেভিতে খালি বড় বড় টাউনে দিবে, আর জাহাজের চাকরি। তাই নাকি? তা আমি যেহেতু সাঁতার জানি, জাহাজে চাকরি কোনো সমস্যা নাই। অ্যাকচুয়ালি নেভিতে আজকাল আমি যাকে বলি, ও মা সাঁতার জানি না, নেভিতে যাবো না। মানে নেভিতে না যাওয়ার কারণ হিসেবে প্রথম কারণ হলো সাঁতার জানি না। আপনি বেশ সাহস পেলেন, যেহেতু সমুদ্রে থাকতে হবে, কোনো অসুবিধা নেই, সাঁতার জানি। জি। তারপরে ইয়ে করে আমি নেভিতে জয়েন করলাম। জয়েন করার পরে আমাকে চিটাং পাঠিয়ে দিল ওখানে। কিন্তু চিটাং আইসেই টের পাইলাম যে আমরা যেটা মানে বক্তৃতা ছাত্র রাজনীতি বলছি যে বৈষম্য, যেটা বলেছি তার চেয়ে বহু বেশি বৈষম্য, বহুগুণ। তার মানে আপনার ইন্টারমিডিয়েট কমপ্লিট করা হলো না, তার আগেই আপনি নেভিতে জয়েন করলেন। জি, আপনি বৈষম্যের কথা বলছিলেন স্যার। আমরা গেলাম, আমরা সব বাংলাদেশ, মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট সব বাঙালিরা সব ওখানে গেলাম, চট্টগ্রামে। কিন্তু ওখানে যারা কন্ট্রোলার যারা ছিল, আমাদের টিচার যারা ছিল, গাইড যারা ছিল, অন্যান্য স্টাফ যারা ছিল, সব পশ্চিম পাকিস্তানি। তা আমরা বাংলা বলি, ওরা উর্দু বলে, ওদেরটা আমরা বুঝি না, আমাদেরটা ওরা বোঝে না। এটা নিয়ে একটা বিরাট ইয়ে। তখন কিভাবে ওই ইয়ে ল্যাঙ্গুয়েজ, হাতের যেটাকে আমরা বলি যে সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারায়, হ্যাঁ। তারপরে তারা এই যে আমরা ভাত খাই, ভাত দিবে না, রুটি না, আমরা রুটি খাবো না, আমরা ভাত খাবো। আমরা কারণ রুটি কোনদিন খাইনি, আর রুটি খাইতে দেখে কিচ্ছু মজা লাগে না। ওদের পাক শাক অন্যরকম, বাড়ির পাক শাকের সঙ্গে কোনো ইয়ে নাই, মহা ঝামেলা এগুলি। প্লাস ওদের ব্যবহার, অকারণে রুডনেস, অকারণে ইয়ে, আর গালি। তো গালি তো আমরাও জানি, আমরা যে ছোট সময় বিশেষ করে যে এগুলিটার খুব একদম সিদ্ধহস্ত হয়ে গেছে, মারামারিতে সিদ্ধহস্ত হয়েছে। কিন্তু আমাদের বলে দিচ্ছে ওরা সিনিয়র, ওদের গালি দেওয়া যাবে না, মারামারি করা যাবে না। ঠিক আছে, কিন্তু এখানেই বুঝলাম যে চাকরিটা খুব সুখকর হবে না। আর ইয়েটা, ওদের ব্যবহারটা এরকম, ওখানে না জানি কিরকম। তো আমরা সহ্য করলাম। আমরা গেলাম, তখন শীতের সময় ছিল, তো আমাদেরকে কম্বল দেওয়া হলো না। কেন? যে স্টোর বন্ধ হয়ে গেছে। তো আমরা সব শীতে করছি, এরকম জড়সড় দেখেছি। তো ওখানে আবার ওই রাত 8টার সময় একজন ডিউটি অফিসার যায়, রাউন্ড নেয়, কে কোথায় কেমন আছে না আছে দেখার জন্য। উনি বাঙালি অফিসার ছিল।
এম.এন. ইসলাম, তখন উনি ছিলেন সাব লেফটেন্যান্ট ডিউটি অফিসার। মানে কী ব্যাপার, তো আমার তো শীত কম্বল দেয়নি কেন, বললো যে স্টোর বন্ধ, ওই ওরাই বললো স্টোর বন্ধ হয়ে গিয়া, এই ধরনের কি উর্দুতে কিছু বললো আর কি। বলছে তাতে কি, ডিউটি স্টোরকে ডাকো, চাবি ড্র করো, চাবি নাও, চাবি নিয়ে ড্র করো মানে চাবি তুলো আর কি, চাবি তো জমা দেওয়া হয়, ওখানে চাবি নাও, স্টোর খুলো, কম্বল দাও, এখনই কম্বল ইস্যু করো, প্রত্যেককে 3টা করে কম্বল দিবা। আচ্ছা, এই ওই দিন রাতে উনি ডিউটি অফিসারে সেটা কনফার্ম করলেন, বাঙালি ছিলেন উনি। জি, বাঙালি ছিলেন বলে এই তারা গজ কারণ এগুলি কাজগুলি করছে, ওই গজ করতে করতে তারা আমাদের কম্বল দিল। হ্যাঁ, বুঝতে, তোমরা গজ করো, কম্বল পায়া আমরা বেশ, তা আমরা তো ইয়ে ছিলাম না, ঘুমাইতে পারতাম না। তার মানে যে ছোট ছোট বৈষম্যগুলো আপনি তখনই দেখলেন স্যার, তখন থেকে কি আপনি ডিসিশন নিয়ে নিলেন যে না কিছু করা উচিত বা এখানে? না, এটা না, ওরা যে চাকরি সুখকর হবে না, আমরা যে আলাপ করতাম যে চাকরি ভালো ইয়ে করা যাবে না, যে জন্য আসলাম। আচ্ছা দেখি যাই, তো গেলাম পাকিস্তানে, যে প্রথম দিনই আবার ওই ইয়েতে তো এরকম ঢালাও ভাবে ওই যে যেটাকে ওয়াশরুম বলে, শাওয়ার, সবাই গোসল করবে, ঢুকলাম, শাওয়ার ছেড়ে গোসল করছি, এক পাঞ্জাবি যে ইয়ে করলো, ওই তুম নিকলো হাম আগে করেগা, এই ধরনের কিছু একটা বললো। ওকে কেন তুমি আগে কেন করবা, কোনো হাম করেগা, যে আবার ও আমার থেকে অনেক জোয়ান তাগড়া, সে যখন জোরে ঢুকেই পড়লো, আমি আর কি করবো, নিচে একটা বদনা ছিল, বদনাটা আবার স্টিলের, ওইটা নিয়ে তার মাথায় দিলাম এক বাড়ি, স্টিলের বদনার বাড়ি, ও তো বেশ মারডালা হাম মর গিয়া কয়া ওইটা দৌড় দিল। হ্যাঁ, এই আমরাও সব তাড়াতাড়ি গোসল করে চলে আসলাম। ও বেটা যে কমপ্লেন করলো ঠিকই, কিন্তু কে মারছে কি করছে এটা আর বুঝতে পারে নাই। আর আমরা তো প্রথম দিন, নামও জানি না, কিছুই না, আর তাছাড়া দোষটা তো ওর। হ্যাঁ, যে আমাদের জোর করে সরিয়ে দিয়ে আগে চলে আসছে, লাইন ব্রেক করে সে চলে গেল। ওরা সব জায়গায় ওরা আগে ইয়ে করবে, লাইন ব্রেক করে ইয়ে করবে, এই একটা তারা খাটাতে চেষ্টা করতো, তাদের আমরা আগে যাবো। হ্যাঁ, আর বাংলা ভাষাকে খুব করতো, ছোট করতো। বাংলা কেউ পড়তা হয়, বাংলা নেই, তুমি উর্দু মে কথা বলো, এই সেই এটা। তা আমরা তখন কিছু বলতে পারতাম না, কারণ ওখানে এটা বলার সময় ছিল না। এটা পরে অবশ্য বলেছি অন্য জায়গায়, কিন্তু তখন বলতে পারতাম না। স্যার, এই বৈষম্যের কথা আমরা অনেক শুনেছি, আপনাদের মতো যারা আমাদের এখানে গেস্ট হয়ে এসেছেন, বীর মুক্তিযোদ্ধারা, আমাদের সৌভাগ্য হয়েছে এ ধরনের গল্প শুনবার। এমনও শুনেছি সেখানে এই বৈষম্যের কারণে আসলে সবার কি বলবো সহনশীল ক্ষমতাটা একরকম ছিল না। আপনি যেটা বললেন যে আপনি বদনা তুলে হয়তো ওনাকে বাড়ি দিয়েছেন, অনেকে দেখা যায় কোনো রিভলভার বা কোনো অস্ত্র থাকলে সেটা দিয়ে হিট করে বা মেরে ওখান থেকে বেরিয়ে চলে আসছেন, এরকম ঘটনাও আমরা শুনেছি। স্যার, এরকম কোনো ঘটনা কি আপনার নজরে এসেছিল বা আপনি পেয়েছিলেন কিনা? না, আমি ওখানে যেহেতু আমি কারণ আমার তো চাকরির দরকার ছিল, চাকরি আমাকে করতে হবে, আমার বাবা মা নাই, চাকরিটা করতে হবে, এই জন্য আচ্ছা ঠিক আছে চাকরি করব, কিন্তু কোনো আপোষ করে না, এদের সঙ্গে আমাদের মারামারি করে হলেও চাকরিটা করব। হ্যাঁ, ওরা যে অন্যায়গুলি করতো, আমাদের সঙ্গে যে বিরূপ আচরণ করতো, তার প্রতিরোধ করতাম, অন্যভাবে প্রতিরোধ করতাম, মারামারি করতাম। মারামারি মানে কিছু হইলেই মারামারি করতাম, মানে মারামারি লেগেই থাকতো একটা ইয়ের জন্য। ওই ভাত খাইতাম, সে বলে ভাতকে বলতো কিরা কেউ খাতায় কিরা, ভাত খেতেছি, আর যদি তোমরা কিরা কেন খাচ্ছ, কেমন লাগে? তো যা ভাতের থালা তুইলা একদম ভাত সহ তার মুখের মধ্যে দিলাম, তুইও খা, ইয়েতে। তো এইগুলি লেগে থাকতো, কিন্তু ওই তখনও ঠিক ভাইগা আসবো বা কিছু করবো সেটা হয় নাই। সেটা হলো, কিন্তু আপনাকে শাস্তিও পেতে হয়নি এই ছোট ছোট কাজের জন্য? ওরে বাপ, শাস্তি মানে কি, প্রতি মাসে শাস্তি। আচ্ছা, মানে ওই যে ওইটা হলো এক্সট্রা, বলতে পারে এক্সট্রা ডিল। এক্সট্রা ডিল মানে প্রতিদিন 2 ঘন্টা করে এক্সট্রা ওই রাইফেল নিয়ে ওই করতে হতো, ড্রিল করতে হতো। তখন রাইফেলটা এরকম তুইলা ড্রিল করতাম, বা রাইফেলটা নিয়ে ফ্রক জাম্প করতাম, ফ্রক জাম্পের একটা আছে, এটা করতাম। তো এইটা আমি করতাম খুব আনন্দের সঙ্গে। এই জন্যে
যে আমার তাতে ফিজিক্যাল ফিটনেস আমার আরো দরকার, আমার ভালো হতো, বেড়ে যাবে, আমার ফিজিক্যাল ফিটনেসটা দরকার ছিল। দরকার। তাইলে ওদের সঙ্গে ওই আমি আবার বক্সিং এ নাম দিয়েছিলাম, তাইলে আমার চেয়ে যে ওজনে 2-4 কেজি বেশি তাদেরকে আমি কুপকাত করে দিতাম ঘষি বেড়া। এখন তো ধরেন ইয়েতেই নাই, কিন্তু তখন এই হাতে প্রচন্ড জোর ছিল, ইয়ে ছিল। তো যার জন্য পানিশমেন্ট নিয়ে আমরা ডরতাম না, সবসময় ওয়েলকাম করতাম যে আচ্ছা ঠিক আছে। আর আমরা অন্যায়ের প্রতিরোধ করে পানিশমেন্ট পাইছি, ঠিক আছে তোমার পানিশমেন্ট, তোমার হাতে ক্ষমতা আছে পানিশমেন্ট দাও, কিন্তু আমরা প্রতিরোধ করবো। ওরা যখনই কোনো অন্যায়, ভাষার প্রশ্নে হোক, ইয়ের প্রশ্নে হোক, হয়তো গালি দিল, মা বাবাকে গালি অন্যায়ের দিল, কাছে কখনো মাথা নত করতেন না স্যার। সো আমরা যদি ৭১-এর একটু যুদ্ধে চলে আসি, সেই সময়টাতে আপনার অবস্থান কোথায় ছিল? আমি তো চলে আসলাম না, ৭১ যুদ্ধ শুরু হইলে যে এখানে কিছু ঘটনা যেটা আছে সেটা হলো ওই আমরা ফায়ারিং এ যেতাম, স্পেশালি আমি তো যাইতামই। ওরা ফায়ারিং এ যাওয়ার পরে ওরা ফায়ারিং রেঞ্জ একটা আছে, যেখানে ফায়ারিং হয়, ওরা আমাদের কাছ থেকে আমাদেরকে ফায়ারিং করতে দিল না, রাইফেলগুলি নিয়ে নিল। আর ওরা যে ফায়ারিং করলো, করার আগে একটা ওথ নিল, শপথ নিল, যে কি উর্দুতে বললো, हम इस पाकिस्तान को आदमी नहीं चाहिए, मिट्टी चाहिए, মানে লোক দরকার নাই, খালি মাটি হলেই চলবে। এই যে পোড়ামাটি নিতে যেটা বলেন, এতে এই শব্দটা তারা অ্যাকচুয়ালি নিতে, এটা আমরা নিজের কানে শুনেছি। তখন তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে না, তাহলে আমারও ওই দেশে যাওয়া দরকার, হ্যাঁ, যুদ্ধ করার জন্য। এই ইয়ে করে বিমানে হায়দ্রাবাদ দিয়ে চেষ্টা করলাম, হলো না। তারপরে আমার ইয়েতে আমরা তখন 5 জন চেষ্টা করেছিলাম, আমি, সিদ্দিক, আনোয়ার, এরকম 5 জন, তফাজ্জল। পরে ওইটা যখন ফেল করলো, টাকা পয়সা শেষ, ওই দালালে করে দিল, তখন আমি তাহলে বিমানে চলে যাই। এই বিমানে টিকিট কেটে চলে আসলাম ইস্ট পাকিস্তানে। জবটাকে কি করলেন তখন? জবটাকে ছেড়ে দিয়ে চলে আসলেন? না, পালিয়ে আসলাম। আচ্ছা, একদম পালিয়ে চলে আসলেন। জি, হ্যাঁ, ও বলে তো আসতে, যদি ইয়ে বলি যে আমি পূর্ব পাকিস্তান যাবো, মেনে ফেলবে। জি, তো পালিয়ে চলে আসলাম। তখন কি স্যার যুদ্ধের আবহটা তৈরি হচ্ছে? না, যুদ্ধ তো শুরু হয়ে গেছে। ওই যেটা শুনলাম, ওই আমার একটা শেল্টার ছিল সি সাইডে, ওই পাথরের একটা ঘর বানিয়েছিলাম, পাথরের অনেক স্ল্যাব, তো স্ল্যাবের ভিতর, সেখানে আমি বিবিসি শুনতাম। আচ্ছা, বিবিসি বাংলা সন্ধ্যা 7টায়, তখন ওই পাকিস্তান, ওখান থেকে তো এই যে ঘোষণা, আমি তো বলি দুনিয়ার 500 কোটি লোকও যদি বলে, যে যাই বলুক, আমি ঘোষণাটা শুনছি, আই মেজর জিয়া অন বিহাফ অফ আওয়ার গ্রেট নেশন লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই বাংলাদেশ, একদম নিজের কানে বারে বারে। তো প্রথম 2 দিন, একদিন উনি করতেন, তারপরে মেজর শমশের মুবিন চৌধুরী, তখন উনি এই ঘোষণা পাঠ করতেন। তখন আর মেজর জিয়া ছিলেন না, উনি তখন ওই ইয়ে থেকে চলে আসেন, তখন মেজর শমশের মুবিন চৌধুরী, উনি এই ঘোষণাটা পাঠ করতেন। তো প্লেনে করে স্যার কোথায় চলে আসলেন? বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে। ঢাকা এয়ারপোর্টে নামলেন। আচ্ছা, সেখান থেকে যদুপুরে বিকালে আসে না, ইয়ে হলো তো। তো আমি ওই রাত্রে যুগোস্লাভিয়ান অ্যাম্বাসেডারের বাসায় শেল্টার নিয়েছিলাম, যে কোন এমবি ছিল সবচেয়ে সেফেস্ট, কারণ ওখানে তো আর্মি যাবে না। আর বড় বড় এমবিসি বাদ দিলাম। যুগোস্লাভিয়া মার্শাল টিটো সাহেব, উনি তো যুদ্ধ করছেন, আচ্ছা দেখি ওই দেশ, তো গেলাম, খবর দিলে উনি আসলেন, দেখেই বুঝলেন যে ঠিক আছে। তখন তো যুদ্ধ পরিস্থিতি চলছিল, আপনি এয়ারপোর্ট থেকে কিভাবে গেলেন, মানে ওখানকার মানে পরিবেশটা কেমন ছিল তখন? বাংলাদেশে না পাকিস্তানে? বাংলাদেশে এয়ারপোর্টে কোনো লোক ছিল না, একদম কোনো কর্মচারী, কাস্টমস, এয়ারপোর্ট অফিসার কেউ ছিল না। ওখানে ছিল কিছু আর্মির লোকজন, আর্মির সেনাবাহিনীরা, কিন্তু ওরা সবাই শুয়ে আছে, এই গান তাক করে এরকম করে, যে কোনো শত্রু আক্রমণ হবে, আর কেউ ছিল না। একদম মানে কি বলবো, আমি যখন এয়ারপোর্ট থেকে বের হলাম, একটা বেবি ট্যাক্সি, সে আমাকে ডাকলো, ভাই আসেন। আমি বললো আপনি তো আর কোনো গাড়ি পাবেন না, আর আমি বসে আছি, কোনো একটা বাঙালি কেউ যদি আসে তারে লয়ে দাম, ঢাকা চলে। আমি বলি ঠিক আছে চলেন, কই যান? তো বললো যে আমি তো আমার বাড়িতে তো নিতে পারবো না, আপনি কই যাবেন? আমি বলি কোনো
ওরে শোভনে হোটেলে গেলে আর্মি ধরে নিয়ে মেরে ফেলবে। আমার কই, আমার ঠিক আছে। ও বলে তাড়াতাড়ি করেন, তোর 4টার সময় কারফিউ শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। বলছে আপনাকে আমি গুলিস্তান নামাই দিই ওখানে, তারপরে যে আমি ওখান থেকে মানে আপনি নিজেও তখন ডিসাইড করতে পারলেন না আপনি না আমি কোথায় তো যাবেন? কনফিউজ। এয়ারপোর্টে তো খুবই খারাপ অবস্থা, একদম একেবারে শুনশান অবস্থা। শুনশান নিরাপত্তা। তারপর আপনি ডিসাইড করতে পারছিলেন না কোথায় যাবেন। হ্যাঁ। শুনি এরপর। তারপরে গুলিস্তানে যখন বেবটিক্স নামাই দিল, তখন আমি একটা রিক্সা পাইলাম। রিক্সা পেয়ে বললাম যে তুমি ধানমন্ডির দিকে চলো। ধানমন্ডির যে দু একটা বন্ধু দেখলাম সব বাড়িতে তালা, জি বন্ধু বান্ধব কেউ নাই। তো বললাম তাহলে কোনো অ্যাম্বাসেডার খুঁজি। এই যে যুগোস্লাভিয়া অ্যাম্বাসেডার, তুমি যুগোস্লাভিয়ান এমবেসিতে ইয়েতে চলো। তো আমাকে ওখানে নিয়ে গেল। তারপরে আমি ওই শেল্টারটা পাইলাম। বড় কোনো এমবেসিতে গেলাম, এখন তারা তো দেবে না। যুগোস্লাভিয়া তারা যুদ্ধ করছে, তাই ওখানে গেলাম, পাইলাম। তো বলো রাত্রে থেকে সকালবেলা আমি জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা হইলাম। আচ্ছা জয়দেবপুরে দুইটা কারণ, একটা হলো আমি ওখানে পড়াশোনা করেছি, এরিয়া জানা, গেরিলা যুদ্ধের জন্য এরিয়া খুব গুরুত্বপূর্ণ জানা থাকতে হবে। প্লাস ওখানে বেঙ্গল রেজিমেন্ট ছিল, তা আমি তারা যখন ভাইগা চলে যায়, ওই যাওয়ার সময় বিভিন্ন জায়গায় তাদের হয়তো কোনো অস্ত্র রেখে দিতে পারে বা ইয়ে করতে পারে, এই সমস্ত কারণে জয়দেবপুর চলে গেলাম। জয়দেবপুর যে একজন বন্ধুকে পাইলাম, তারপর শুনলাম সব কাহিনী কিভাবে ইয়ে হয়েছে। সবাই যেই বলে সে কতক্ষণ আগে কান্নাকাটি করে, ইয়ে করে দীর্ঘশ্বাস ফেলে, বড়রা কেউ কান্নাকাটি করে, হাউমাউ করে, আর বলে যে কীরকম নৃশংসভাবে এই আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায়। স্পেশালি ওই ঢাকা নামার পরে যে আমি রিক্সায় ঘুরলাম, ওই রিক্সাওয়ালাটা সারাক্ষণ কাঁদছে। আর ওই রোকেয়া হলের উপরে যে বর্বর হামলা হয়েছিল, কতজন মার্কেটে যে হয়েছে, সমস্ত কিছু বলছে আর কাঁদছে। তারপর ইকবাল হলের উপর, স্পেশালি রোকেয়া হলের উপর খুব কান্নাকাটি করেছে। আপনি কখন যুক্ত হলেন মুক্তিযোদ্ধা দলের সঙ্গে? আমি দল না, আমি তখন দল পাইনি, আমি একা। একা। আর আমি যে তখন কাউকে নিয়ে দল করব তার কোনোই নেই, কারণ কাকে বিশ্বাস করা করবো না। আমার বন্ধু বললেন যে খুব সাবধান, এখন তখন একদম প্রাথমিক স্টেজ, ওই যে কাউকে বিশ্বাস করবি না। ও ঠিক আছে। আর তো ইয়ে করলাম আমি, তো যে আমি একটা অস্ত্র জোগাড় করে একা কিছু করা যায় কিনা দেখি। খবরটাও নিতে লাগলাম, কীভাবে চলে, কোথায় যায়। বলে বলছে ওরা প্রায় বাজারে যায়, বাজার করতে যায়, এখানে যায় সেখানে যায়, বা ঘুরতে যায়। ঠিক আছে। আর বড় অপারেশন যেটা যায়, ও তো গাড়ি নিয়ে যায়, ও তো ইয়ে নাই, আমার আয়ত্তের বাইরে। তাই বললাম আপাতত এইটা। তাই বললাম যে অস্ত্র কোথায় পাবো। তো ওরাও বিভিন্ন জনে বিভিন্ন তথ্য দেয়, যাই খুঁজি, পাওয়া যায় না, বা কেউ হয়তো ইচ্ছা করে দেয় না, ভয় পায়। তারপরে করতে করতে একটা অস্ত্র পেয়ে গেলাম, ওই পুলিশের ফেলে যাওয়া একটা .303 রাইফেল। আমি এতেই চলবে, আর 5টা গুলি মাত্র চলবে, এটা। তারপরে দেওয়া বলে যে খোঁজ দিলাম, তো ওই যে হারিনাল ওটা কেউ একটা ছোট বাজার আসছে, ওখানে ওরা মুরগি কিনতে যায়। মুরগি কিনে কিন্তু দাম দেয় না। একজন, বা আমি বললাম যে কয়জন, যে বেশি হলেও হবে না, একজন বা দুজন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। গেলাম, তো ওইখানে অ্যাম্বুশ করলাম। একজন, দুইজন ছিল। একজন তো 303 তো একটা সিঙ্গেল শট করে বোল্ট টানতে হয়। একজনকে গুলি করার পরে প্রশিক্ষণ ছাড়াই আপনি কোনো প্রশিক্ষণ তো নিলেন না? আর তো প্রশিক্ষণ দরকার নেই। নেভির প্রশিক্ষণ তো অন্তত এই যুদ্ধ করার জন্য যথেষ্ট ছিল, গুলি করার জন্য। সেখানে আপনি সেই প্রশিক্ষণ পেয়েছেন? জি। ওই যে বললাম না যে সমস্ত ফায়ারিং এ আমি অংশগ্রহণ করতাম। তো ওই এবং আমি ফায়ারিং এ আমার খুব ভালো ইয়ে ছিল, মার্কস, যেটা আর কি আমাদের ভিতর, বাঙালিদের ভিতর তো ছিলই। আমি ফার্স্ট হইতাম ইয়েতে। তো ওখানে ওই হারিনালে অপারেশন করলাম, এবং তার অস্ত্রটা আমি নিয়ে নিলাম। তার তো চাইনিজ অস্ত্র ছিল, চাইনিজ অস্ত্র একজন লুকায় রাখলাম। ওটাই ছিল আপনার প্রথম অপারেশন। কারণ .303 হলো খুব কার্যকর, রেঞ্জ বেশি, এফেক্টও বেশি। হাঁটুর উপর যেখানে গুলি লাগুক সে মরবেই। এটা তো ওটাতে আবার ওই 6 দানা করলাম ওই স্টেশনের ওইদিকে, ওই জয়দেবপুর, ওখানে এই ঘুরি, দিনের বেলায় বিভিন্ন খবর দিই, রাত্রেবেলা এক জায়গায় লুকায় থাকি। এইভাবে আর কি আমার ইয়ে চলতে লাগলো। তারপরে খবর পাই যে ইয়েতে যাবে, কি বলে, আমাদের বড় দল আসবে, কিন্তু কবে আসবে, কোন দিক দিয়ে আসবে, এটা গুজব বেশি, গপ্প। এটা মানে এক একজন এক এক কথা বলে।
এদিকে আবার আমাকে লুকায় থাকতে হয়, কারণ তখনও আস্তে আস্তে দানা বাঁধছে। মানে এই প্রথম দিকে যে সাপোর্ট ছিল এই যে মার্চে বা এপ্রিলে বা মেতে আস্তে আস্তে বাড়তেছে, মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন বাড়তেছে। এখন ওরা অত্যাচার করতেছে, ইয়ে করতেছে, লুটতরাজ করতেছে, রেপ করতেছে, এই ঘটনা ছড়ায় পড়তেছে, আর এই পাবলিক জনমত ওদের বিরুদ্ধে চলে গেছে। হ্যাঁ, ওরা যে ইসলামের যে দোহাই দিত সেটাও তদ্বিতীয় বুঝে গেছে। এরকম করতে করতে ওই একটা বড় দল চলে আসলো, ওই যে শহীদুল্লাহ বাচ্চু, শহীদুল্লাহর সঙ্গে পরে যুক্ত হয়েছিলেন আমাদের হাবিবুল্লাহ স্যার এমপি, আমার টিচার ছিলেন উনি, প্লাস আকম মুজাম্মেল ওই যে মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিলেন। এই তিনজনে বিশাল দল নিয়ে আসলেন। হ্যাঁ, এর মধ্যে অনেকে ইন্ডিয়াতে ছিল, বিভিন্ন জায়গা থেকে যোগ হয়ে আমরা একটা বড় দল হয়ে গেলাম। এই বড় দল হওয়ার পরে একটা বড় অপারেশন করলাম ওই ইয়েতে, দ্যাট ওয়াজ দি টার্নিং পয়েন্ট বলা চলে। এটা ছিল ডিসেম্বরের 12-13 তারিখ। ওই গুডস ট্রেনটা যদি আমরা ওইটা যদি ঢাকা পৌঁছতো তাহলে হয়তো সারেন্ডারে তারা আরো সময় নিত। হ্যাঁ, তো ওইটা আমরা অ্যাম্বুশ করলাম। এটা ওটা কোনটা স্যার? ওই যে অস্ত্র বোঝাই যে ট্রেনটা। তো এটাতে প্রায় আমাদের প্রায় 100-র উপর মুক্তিযোদ্ধা যোগ দিত, বিভিন্ন ভাগ করে। যে কে তালা ভাঙবে, কে এক্সপ্লোসিভ দিয়া ট্রেনটা উড়াই দিবে। 100 জনের উপর মুক্তিযোদ্ধা আপনারা অংশগ্রহণ করেছিলেন সেই অপারেশনে। আচ্ছা, কে এক্সপ্লোসিভ দিয়া ট্রেনটা ওই মানে ট্রেনটা ডিরেল করবে, তারপরে তালা ভাঙবে, তারপরে ইয়ে বের করবে, আমসেমিশন আনলোড করবে, ওইটা আবার আনলোড করে গরুর গাড়িতে, আর তো কোনো বাহন নাই, গরুর গাড়িতে লোড করবে, ওইটা আবার নিরাপদ স্থানে নিয়ে ওইখানে লুকায় রাখবে। বিভিন্ন কাজে অনেক লোক ছিল। আর আমার দায়িত্ব ছিল, যেহেতু আমার ফায়ারিং এর ইয়ে ভালো, যে এই গোষ্ঠী কারণ আর্মির পাহারা থাকবে, এই পাহারার দার যারা এই এদেরকে আমার ট্যাকল করতে হবে। কিন্তু কেন জানি না, হয় পাহারা ছিল না, কিংবা যে গোষ্ঠীর যে বগিটা এক্সপ্লোসিভ দিয়ে উড়াই দেওয়া হয়েছে ওইটাতে ওরা ছিল, অতএবার ওরা আর ইয়ে হয় নাই। কি পরিমাণ অস্ত্র ছিল স্যার? ওরে বাপরে, এটা পরিমাণ করা খুব ডিফিকাল্ট। এক মানে ভর্তি ছিল, এক এক বগি ভর্তি ছিল, এবং গোষ্ঠীটা অনেক লম্বা ছিল, অনেক লম্বা। মানে নর্মালি যেরকম হয়, এটা তো হইলো স্পেশাল গোষ্ঠী। আমসেমিশন নেওয়া যাচ্ছে কুর্মিটোলা ক্যান্টনমেন্টে। আচ্ছা আচ্ছা, অনেক লম্বা ছিল। মানে পরিমাণ, আমরা তো পুরো ট্রেন তো আমরা আনলোড করতে পারি নাই, আমরা কয়েকটা বগি ওটা আনলোড করছি। আমরা জোর দিয়েছিলাম, হ্যান্ড গ্রেনেড আনলোড করেছি, রাইফেল ইয়ে করেছি, আর গুলি। আর কিছু আর করতে পারিনি, আর কিছু দরকারও ছিল না। কিন্তু আর কিছু কি আছে না আছে আমার দেখারও ইয়ে পাই নাই, মানে বড় সুযোগ ছিল না কোনো। আমরা সারা রাত করেও 3-4টা বগির বেশি ইয়ে করতে পারি নাই, ক্লিয়ার করতে পারি না। এটাই হলো তো ট্রেনটা ওইটা অনেক দিন পর্যন্ত ওইটা কেউ ক্লিয়ার করতে পারে নাই। মানে ডিরিল হয়ে গেছে তো কত ইয়েতে, ওই লাইন ওইটা ট্রেন আবার ইয়ে করবে, চালু করে অপারেট করবে। আর তখন তো চতুর্দিকে খালি ইয়ে চলতেছে, যুদ্ধ নিয়ে শুরু হয়ে গেছে। ততদিনে এয়ার অ্যাটাক শুরু হয়ে গেছে ইন্ডিয়ান আর্মির, ইন্ডিয়ান এয়ারফোর্সের। তখন তো পুরোপুরি যুদ্ধাবস্থা। এইটা আমার ডিসেম্বরের 10-11 তারিখের দিকে এটা হয়েছে। লোকেশনটা স্যার কোথায় ছিল? এটা ছিল রাজেন্দ্রপুর থেকে বেরিয়ে ওরা যখন নাকি ঢাকার মেইন লাইনে উঠেছিল সেখানে। আচ্ছা আচ্ছা, দুই দিকে আমরা এমন একটা জায়গা নিয়েছিলাম, দুই দিকে গদারি বন, ওইখানে যাতে আমাদের লুকায় থাকতে সুবিধা হয়। আমরা যদিপুরে একটা ইউনিক ইয়ে হলো যে গদারি বন একদম, এখন তো নাই, উদার হয়ে গেছে, তখন একদম খুব ঘন গদারি বন ছিল। তো ওইখানে আমরা ইয়ে করলাম, এটা করার পরে এটা ইয়ে হয়ে গেলো। তার একদিন পরে আমি যদিপুর চৌরাস্তা আসলাম, আরেকজন সঙ্গে নিয়ে, খোকন ছেলেটার নাম, আচ্ছা যে একটা বাসে একটা পাকিস্তানি একজন বসে আছে। তো খোকন চলে এরে ধরি, যেই বাবা সেই লাভ দিয়ে উঠে বললাম ট্রেনে। খোকন তার উৎসাহ বেশি, বসে বুল ভাই আমি যাবো। সে যে তার স্ট্যান্ড গান ধরে নিয়ে কাছে চলে গেল, আর পাঠান ছিল তো, সে তার ওই স্ট্যান্ড গানে ধরে ফেলছে, ধরে ইয়ে করে দিচ্ছে। আমি বললাম খোকন ওরা জড়ায় ধরো, বাঙালি কায়দায় জড়ায় ধরো। তো ইয়েতে বাঙালি কায়দায় জড়ায় ধরছে, আর
ধরে ধরে খোকা আবার জয় বাংলা স্লোগান দিয়েছে। এই জয় বাংলা যখন স্লোগান দিয়েছে ওই পাকিস্তান ও বুঝছে যে এটা মুক্তিবাহিনী, সে ঘাবড়ে গেছে, সে ইয়ে থেকে নাইমা বাস থেকে নাইমা উঠে দৌড় দিচ্ছে। এই তখন খোকন গুলি করে ওকে ইয়ে করেছে, তার রাইফেলটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এই তার একদিন পরে আমরা রাজবাড়িতে অ্যাটাক করি। রাজবাড়িতে আমরা গ্রেনেড দিয়ে অ্যাটাক করলাম। আচ্ছা, গ্রেনেড শুধু গ্রেনেড। কতজন মিলে? ওইটা আমরা প্রায় 40-50 জন। আচ্ছা। রাজবাড়ি চতুর্দিকে আমরা ঘেরাও করলেন একদম। ঘেরাও করে রাত্রেবেলা করে যায় গ্রেনেডগুলি যেন ভিতরে পড়ে। এটা উদ্দেশ্য ছিল প্যানিক সৃষ্টি করা, আর আমার জানান দেওয়া আমাদের উপস্থিত যে হ্যাঁ আমরা এখন জনবল, আমাদের শক্তি বাড়ছে, আমরা এখন অনেক, এটা জানান দেওয়া, ওরা যেন বুঝে যে আমরা আর একা না। এইটা বোঝাতে গেলাম ঠিকই, ওরা ডিসিশন নিল যে ওরা চলে যাবে রাজবাড়ি ছেড়ে। পরের দিন আমাদের ছিল যে পরের দিন আমরা রাজবাড়ি ইয়ে করবো, দেখে যে ওরা অলরেডি ইয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা মধ্যে একটা গাড়ি পেয়েছিলাম গুলি করার জন্য। আপনি তো গুলিবিদ্ধ হয়েছিলেন? ওইটা ওই দিনই 14 তারিখ, ডিসেম্বরের 14 তারিখ। স্যার কোথায় লেগেছিল আপনার গুলি? না, জায়গাটা হলো ওই রাজবাড়ি থেকে একটু সামনে, স্টেশনের দিকে। ওখানে যে, কারণ ওরা যে যাচ্ছে ঢাকার দিকে, ওরা তো আবার ইয়ে রেখে যাচ্ছে, মানে আমরা যাতে ওদেরকে অ্যাটাক করতে না পারি এই জন্য তাদের একটা এটাকে বলে কন্টেনমেন্ট টিম, ওটা রেখে যাচ্ছে ওরা। ওখানে কি আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন স্যার? ওখানে গুলিবিদ্ধ হয়েছিলাম। আচ্ছা, তো কোথায় লেগেছিল? হাতে গুলি লাগছিল, তারপরে এই যে একটা, এটা এখনো দাগটা রয়েছে, একটা এই যে এখান দিয়ে লেগে এটা এই পায়ে যে এদিক দিয়ে লেগে এদিক দিয়ে বেরিয়েছে। আচ্ছা। আর মাথার দুই পাশে দুইটা এরকম স্লিপ করছে আর কি। আমি যখন ওই এলএমজি নিয়ে যখন হামাগুড়ি দেওয়া এরকম একটা আইল ছিল, তো আইলটা পার হই তখন এটা স্লিপ করছে, তখন গুলি করছিল। তো ওই ফায়ারিং এ ওই দিন অনেক লোক মারা গেল ওদের, অনেক। রেল লাইন যারা ছিল, যেহেতু এলএমজি ছিল ওরা বেশি, তো রেল লাইনে যে পাকিস্তান আর্মি যারা আসতেছিল একটা একটা করে সব করছিলাম। আর সামনাসামনি কজন আমি গুনতে পারিনি, কারণ আমি তো নিজে আহত হয়ে গেলাম। ওইখানে আবার ওই আমার সঙ্গী যে খোকন, যার স্ট্যাচু ওই যে যদুপুর চৌরাস্তায় যেটা আছে, ওইটা কিন্তু খোকনের স্ট্যাচু। আচ্ছা। ওই মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী ওর নিয়ে ওইটা করলেন। কোথায় নিয়ে গেলেন স্যার আপনাকে? হ্যাঁ, কোথায় নিয়ে গেলেন আপনাকে? আমি পিছে চলে আসার পরে এই বুদ্ধি গুলি লাগার পরে আপনাকে কোথায় নিয়ে গেলেন? আহত হওয়ার পরে এটা পিছনে এলাকায় নিয়ে আসলো, স্বাধীন মুক্ত এলাকা। তখন 14 তারিখ, দেশটা তখন স্বাধীন হয় নাই। হ্যাঁ, আয়সা আমাকে ট্রিটমেন্ট দিল। ট্রিটমেন্ট আমি ইয়েতে সব হাত টাত ফুলে গেল একদম, রক্ত বন্ধ করে, রক্ত বন্ধ হচ্ছে না এমন অবস্থা। একজন ডাক্তার এসে রক্ত হওয়ার জন্য ইঞ্জেকশন দিল, আর ব্যান্ডেজ কি করলো, আর প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল। প্রথম দিকে তো ব্যথা কিছু বোঝা যায় না, কিন্তু গুলি ব্যথা শুরু হয় পরে, প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল। 14 তারিখ গেল, রাত্র গেল। 14 তারিখ রাত্র, পরের দিন 15 কেমনে গেল, বা 16 তারিখ আমি কিচ্ছু জানি না, আমি অলমোস্ট সেন্সলেস এই ব্যথায়। 16 তারিখে স্বাধীন হলো। তারপরে আমাকে নিয়ে আসলো ওখান থেকে। ওইটা আমি একদম খুব ভিতরে চলে গেছিলাম। মোটামুটি আপনার তো তখন আসলে সেন্স কাজ করছিল না স্যার। আপনি কখন আমি আসলে জানি বুঝলেন যে না, দেশ স্বাধীন হয়েছে, বিজয়ের ডাক এসেছে? ওইটা ওই 16 তারিখে যখন সবাই হইকি করতেছে, আমাকে একজন ধাক্কায়, ওই খাওয়ার জন্য ধাক্কা উঠে, এই বলবো উঠো উঠো উঠো, আরে দেশ স্বাধীন হয়ে গেছে। ওঠো, কি দেশ স্বাধীন হয়ে গেছে? মানে এই যে জেগে ওঠা, এই জেগে ওঠা আসলে অন্যরকম জেগে ওঠা, বাংলাদেশের জেগে ওঠা, আপনার জেগে ওঠা, একজন মুক্তিযোদ্ধার জেগে ওঠা। চমৎকার। তারপরে তো ইয়ে করলাম, তারপরে আমার এক বন্ধুর বাড়িতে গেলাম, ওখান থেকে ঢাকা মেডিকেলে থাকার পরে ওই সময় একদম আমার এই পুরা সাইড অবশ হয়ে গেছে, আমার কাজ করে না। ওখানে কোনো ট্রিটমেন্ট তেমন ছিল না। তখন ওই ততদিনে চলে আসতেন, বঙ্গবন্ধু চলে আসতেন, পাকিস্তান থেকে আসলেন উনি 10 জন। উনি 12 তারিখে গেলেন আমাদের দেখতে। জয়া উনি আমার প্রত্যেকের সিটিতে গেলেন। আমার সিটের সামনে আমার মনে আছে, আমি তো দেখি, আর কিন্তু আমার ইয়ার বন্ধ হয়ে, কথাও বলতে পারি না তেমন ভালোভাবে। তো আমার মাথায় কেউ হাত বুলাই দিলেন, বললেন।
জহুর আহমদ ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, জি খুব বৃদ্ধ একটা লোক। তো বলতেছেন উনি, জহুর এরা খুব কষ্ট করছে, কিছুই তদন্ত কিছুই দিতে পারি নাই, তো এখন এদের ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা কর, দেখ বিদেশে কোথায় পাঠাতে পারিস। এই আর 2 দিন পরে আমাকে জার্মানিতে 21শে জানুয়ারি কতদিন ট্রিটমেন্ট নিলেন স্যার? 6 মাসের উপরে। আচ্ছা, এরপরে ফিরেই কি আপনি আবার চাকরিতে যোগদান করলেন? না, ফিরে এসে চাকরি জয়েন করার ইচ্ছা ছিল না। বন্ধুরা বলছে তুই এখন করো, কি বলে, পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা পাস করে তুই ইউনিভার্সিটি আমি ওই আর্সেনাল হলে থাকতাম। জি জি। কিন্তু একদিন ওই গুলিস্তান হলের সিনেমা দেখতে যে এক বন্ধুর হাতে ধরা পড়লাম, নেভির। এই তখন আমরা যারা খুব ঘনিষ্ঠ, ওই নামকে খুব কেটে, আমার নাম মাহমুদ, এই মাহমুদ দা তুই কই যাস, এদিকে আমার দাম না, যাবি না মানে এক্ষুনি চল। আমি বলি না, আমার হাতে এই সেই হ্যান ত্যান, কিচ্ছু না, চল যুদ্ধ করতে, যুদ্ধ নেভিতে যাবি না মানে নেভিরে বানাইতে হবে না, সিনিয়র আমার, চলো যাই। এই যাই আটকে পড়লাম, বারে যুদ্ধ হতো, নাম টাম লিখে নিয়ে এই আমাকে ইউনিফর্ম টিউনিফর্ম দিয়ে দিল, এই গেলাম। তারপরে ওখান থেকে আবার শেরেবাংলা নগরে ভর্তি হইলাম। ডক্টর গাস্ট আমার অপারেশন করলো এই আঙ্গুলি, এই আঙ্গুলি করে, এটাকে এরকম করলে আর কেউ বুঝতে পারবে না। জি জি, এটা আমরা বুঝতে পারছিলাম স্যার শুরু থেকেই। অনেক দিনই আপনাকে আসলে ট্রিটমেন্টে থাকতে হলো। স্যার, আপনাদের মতো বীর মুক্তিযোদ্ধাদের অবদানই আজকে আমাদের এই বাংলাদেশ। আপনি কষ্ট করে এসেছেন আমাদের এই রাঙা সকাল অনুষ্ঠানটিতে, আমাদের অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনি রাঙিয়েছেন। আমরা ভীষণ আনন্দিত এবং আমরা বলবো আমরা হচ্ছে শেষ জেনারেশন সৌভাগ্যবান যারা আপনাদের মতো বীর মুক্তিযোদ্ধাকে এই সামনে বসিয়ে মুক্তিযুদ্ধের গল্প শুনতে পারি। স্যার, অনেক অনেক শুভকামনা, আপনি ভালো থাকবেন স্যার। অনেক ধন্যবাদ। আপনাদের এই অনুষ্ঠান সত্যিকার অর্থে আমাদের সকলের জন্য, বা এই যে এখনকার বর্তমান প্রজন্মের জন্য খুব শিক্ষণীয় একটা ব্যাপার হয়ে দাঁড়াবে এবং ইতিহাসের এটা একটা মাইল ফলক হয়ে থাকবে। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার।